we have decided to inflict her with only one sentence, that is sentence of death. 17 নভেম্বর সোমবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য 2টি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনি প্রথম মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হলেন। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত। তাদের ডাকা লকডাউন, শাটডাউন কার্যত ব্যর্থ। দলটি কি সামনের নির্বাচনে অংশ নিতে পারবে? কি হবে তাদের পরবর্তী কৌশল? ভাগ্যের এ এক নির্মম পরিহাস। শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর 71-এর যুদ্ধাপরাধের বিচারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। উল্লেখ্য যে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ডের রায়ও এসেছিল এই আদালত থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি মামলা চলছে। এছাড়া আদালত অবমাননার দায়ে তাকে এই ট্রাইব্যুনালের আগে 6 মাসের কারাদণ্ডও দিয়েছেন। রায়ের পর তীব্র উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম এবং হতাহতের শিকার ব্যক্তিদের স্বজনরা। অন্যদিকে আওয়ামী সমর্থকরা ভাবছেন এটি কি আওয়ামী লীগের শেষের শুরু? এরপর তারা কি আর আদৌ দেশের রাজনীতি বা নির্বাচনের ধারায় ফিরে আসতে পারবে? প্রায় 1 যুগ আগে 2013 সালের 17 সেপ্টেম্বর এরকমই একদিন দেখেছিল তখনকার তরুণ প্রজন্ম, যারা কাদের মোল্লার ফাঁসির দাবিতে এক অভূতপূর্ব গণজাগরণ তৈরি করেছিল। সেদিন 71-এর যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায় পরিবর্তন করে ফাঁসির আদেশ দেন আদালত। সেদিনও অনেকে মনে করেছিলেন এদেশের রাজনীতিতে জামায়াত আর ফিরে আসতে পারবে না। একের পর এক শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, দলের নিবন্ধন বাতিল, এরকম নানাবিধ কারণে জামায়াত পরবর্তীতে কোনো সংসদ নির্বাচনে অংশ নেওয়ারই সুযোগ পায়নি। কিন্তু জামায়াত ইসলামী আবারও ফিরে এসেছে এবং তাদেরকে এখন বিএনপির পর দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল মনে করা হচ্ছে। জামায়াতের এই ফিরে আসার পেছনে তাদের কর্মীদের ত্যাগ এবং উদ্যমের পাশাপাশি কৌশলী অন্তর্ঘাতমূলক রাজনীতির ভূমিকাও ব্যাপক এবং আওয়ামী লীগ এখন খুব সম্ভবত সেই কৌশলী অবলম্বন করবে। জ্বালাও পোড়াও বা লগি বৈঠা আন্দোলনের অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে। শীর্ষ নেতৃত্ব হারিয়ে তারা অতীতেও ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি তাদের জন্য আসলেই বেশ প্রতিকূল। মাঠ পর্যায়ে তাদেরকে সংগঠিত করতে কোনো নেতাই আর এগিয়ে আসছেন না। আসন্ন নির্বাচনে অংশগ্রহণ তো তাদের জন্য এখন এক অসম্ভব ব্যাপার। কিন্তু তারা কি চুপচাপ বসে থাকবে? জামায়াত যেখানে 10-12% জনসমর্থন নিয়েই অস্তিত্বের লড়াই চালিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে, সে তুলনায় লীগের সমর্থক তো অনেক বেশি। তবে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে হলেও এমন একটা নেতৃত্ব কাঠামো দরকার হয় যা নেতাকর্মীদের আস্থা এবং উৎসাহ যোগাতে সক্ষম। কিন্তু আওয়ামী লীগ এখন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক বিক্ষিপ্ত কিছু নির্দেশনায়, যার কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই। একজন নেতা দূরদেশে বসে এসির বাতাস খেতে খেতে একটা নির্দেশ দেবেন আর কর্মীরা মাঠে ঝাঁপিয়ে পড়বে, সেটা আশা করাই ভুল। আওয়ামী লীগ এখন যেটাকে আন্দোলন বলছে, সেখানে প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক নেতাকর্মী নেই। 2-3টা সন্ত্রাসী টাকার জন্য ককটেল ফাটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে। এগুলো খুব দ্রুতই অকার্যকর হয়ে যাবে। আওয়ামী লীগ এখন আয়নার সামনে দাঁড়িয়ে কিছু জিনিস মেনে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা এখন আর জনপ্রিয় রাজনৈতিক দল নেই, এই সত্যটা মেনে নেওয়া। এমনকি তাদের ঘোর সমর্থকরাও এখন দল নিয়ে বিব্রত। এই জনপ্রিয়তা তাদেরকে দ্রুত পুনরুদ্ধার করতে হবে, কারণ এই মুহূর্তে ভোটাররাই আওয়ামী লীগের শেষ ভরসা। এই যে আপনি এই ভিডিও দেখছেন, সেই আপনিও কিন্তু আওয়ামী লীগের একজন সমর্থক হতে পারেন, কিংবা আপনার পরিবারে বা আশেপাশের অনেকের মধ্যেই আপনি একজন আওয়ামী লোক দেখতে পাবেন। তারাও লীগের সমালোচনা করে, হাসিনাকে গালি দেয়, কিন্তু নিজের সন্তানের মতোই দলটিকে নিয়ে আশা ধরে রাখে। এই লোকগুলো জানি না তাদের নিয়ে কত হিসেব নিকেশ হচ্ছে। দল যদি নির্বাচনে আসতে না পারে, কাকে ভোট দেবে তারা? আর তারা যদি ভোটই না দেয়, তাহলে কি হবে? এখন তো আবার পিআর পদ্ধতির কথাবার্তা হচ্ছে, যেখানে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতে বিএনপি, জামায়াত ছাড়াও নতুন পুরনো অনেক দলই এখন মরিয়া। আর এই আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে আপাতত সাবেক হয়ে যাওয়া প্রভাবশালী দল আওয়ামী লীগের ভোট ব্যাংক।
এই ভোটাররাই এখন নির্বাচনী লড়াইয়ে থাকা দলগুলোর প্রধান টার্গেট। পরিস্থিতি এমন যে আওয়ামী লীগের ভোট যার ভাগে পড়বে তাকে ঠেকানো মুশকিল। তাই বাইরে যতই লীগের বিপক্ষে জ্বালাময়ী ভাষণ চলুক, ভেতরে চলছে আওয়ামী ভোটারদের কাছে টানার প্রতিযোগিতা। কারণ আওয়ামী লীগ যার, গদিটাও তার। আর ভোটের এই হিসাব আওয়ামী লীগের জন্য নীরবে রাজনীতিতে ফিরে আসার এক অভিনব সুযোগ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্যে এর কিছুটা আভাস পাবেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের 43%, জাতীয় পার্টির 14% এবং তাদের নিজেদের 3% ভোট রয়েছে। তার শর্ত মোতাবেক যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে এবং জাপা ও বামপন্থী 14 দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয়, তবে তিনিও ভোটে যাবেন না। তার মূল উদ্দেশ্য একটাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। শুধুমাত্র বিএনপি বা জামায়াত নির্বাচন করবে এমন পরিস্থিতি তিনি চান না। এখানে আরেকটি বিষয় খেয়াল করার মতো, এই প্রায় 60% ভোটার যদি ভোট না দেন, তাহলেও কি নির্বাচন অংশগ্রহণমূলক হিসেবে বিবেচিত হবে? অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর স্পষ্ট করে বলেছেন, যারা ভালো আওয়ামী লীগ তাদের জন্য বিএনপি জামায়াত সহ সকল দলের দরজা খোলা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা তুলে নেবে। জামায়াত বলছে তারাই একমাত্র দল যারা আওয়ামী লীগের কর্মীদের সাথে প্রতিহিংসামূলক আচরণ করেনি। দলগুলোর এই অবস্থান খোলা চোখে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মনে হলেও আদতে আওয়ামী ভোটারদের মন পাওয়ার রাজনীতি। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এতে পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন। আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা পার্টি নেতা এখনো এলাকায় আছেন এবং পালাননি, তারা ইতিমধ্যে বিএনপি বা জামায়াতের সাথে এক ধরনের সমঝোতা করে ফেলেছেন। কয়েক মাস আগেও এই দুই দলের নেতারা যেভাবে লীগের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলতেন, সেটা কিন্তু অনেক কমে গেছে। এমনকি অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে নিয়ে ইতিবাচক কথাও শোনা যাচ্ছে। লীগের ভোটাররা দলীয় প্রধান শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন নাকি অন্যান্য দলের ডাকে সাড়া দেবেন, সেটা বলা মুশকিল। তবে একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের ভোটারদের আগ্রাহ্য করা যাবে না। যতদিন তারা থাকবে ততদিন আওয়ামী লীগেরও নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা থাকবে। সেটা হতে পারে স্বতন্ত্রভাবে বা অন্য দলের ব্যানারেও। দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ অন্তত 7টি আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই আসনগুলোর মধ্যে বিশেষ করে সেগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানে আওয়ামী লীগের নিশ্চিত ভোট তুলনামূলকভাবে বেশি এবং সংখ্যালঘু ভোট 18 থেকে 22% মধ্যে। আওয়ামী লীগ আশা করছে এভাবে তারা অন্তত 10 থেকে 15টি আসনে নিশ্চিতভাবে জয়ী হতে পারবে। আর যদি পরিস্থিতি অনুকূল থাকে তাহলে 40টি আসনও পাওয়া সম্ভব। পরিকল্পনা সফল হলে দলটির বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও আছে। আপাতত লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এটি একটি অত্যন্ত দূরদর্শী কৌশল। ভাবুন একবার, স্বতন্ত্র সংসদরা আওয়ামী লীগের হয়ে সংসদে সরকারি দলের সমালোচনা করছেন, অথচ কাগজে কলমে আওয়ামী লীগ নির্বাচনই করেনি। জনগণের মধ্যে নৈতিক আস্থার জায়গাটা হারিয়ে ফেলায় আওয়ামী লীগের জন্য নির্বাচনের মূল ধারায় ফিরে আসাটা বেশ কঠিন। কিন্তু যে দেশ স্বাধীনতা বিরোধীদের সাদরে গ্রহণ করে, সামরিক শৃঙ্খলা ভঙ্গকারীদের নায়কের আসনে বসায়, সেই দেশে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দলও ফিরে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।